ওরা তো আসলেই তো চলে যাবে লন্ডনে, কেউ প্যারিসে। আমরা তো সব হারাইছি আসলে। মানুষ এক সময় আমরা ক্ষমতায় আসবো, আমরা এই দেশ আমরা স্বাধীন করছি, আমরাই আসবো। আমরা ফিরে দেখবো 32 নাই, মুক্তিযুদ্ধ নাই, একটা বিকলাঙ্গ জেনারেশন আমাদের কাছে দিয়ে গেছে, মুক্তিযুদ্ধের বই নাই, লাইব্রেরি নাই, মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে কিচ্ছু নাই, পত্র পত্রিকা সব পুরা দিছে, মানুষগুলো সব অচেনা। মানে একটা 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 কিলিং ফিল্ড, একটা কিলিং মিশন শেষ হওয়ার পরে ওই কিলিং ফিল্ডে এসে আপনি এলিয়েনের মতো চারিদিকে তাকাবেন যে কোথায় এসে পড়লাম। ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। জানেন, আমি আপনাকে বলি, ওনাকে নিয়ে তো কম আলাপ হয়, আমাদের নেত্রীকে নিয়ে আমরা বলি, আমাদের ছোট আপা বা রেহানা আপা, মানে রেহানা আপা তো হচ্ছে ধরেন, মানে কি আমি বলি, রেহানা আপাকে ধরেন, আমি তো বলবো যে মানে এই মানুষটার বিরুদ্ধে এত মিথ্যাচার, এত মিথ্যা কথা, এবং আল্লাহ জানি না যে উনার বিশেষ করে রেহানা আপার নার্ভ, মানে উনি যে কিভাবে সহ্য করেন। এই মানুষটা তো প্রচন্ড বাংলাদেশ, মানে একটা বাংলাদেশের রুচিশীল মানুষের যে অবয়ব, ধরেন রবীন্দ্রসঙ্গীত, মুক্তিযুদ্ধ, নারী, তার সৌন্দর্য, তার যে অরা, দুজনের কাছেই আছে। আমি রেহানা আপার ব্যাপারে কম কথা হয়, তো রেহানা আপার মধ্যে এই পুরো একটা ফুল প্যাকেজ অফ বাংলাদেশ আর কি। উনি হয়তো একটু খুবই কম কথা বলেন এমনিতে, ব্যক্তিগতভাবে চুপচাপ থাকেন, বাট ইটস অ্যানাদার সিম্বল অফ বাংলাদেশ, অ্যানাদার সিম্বল অফ বাংলাদেশ। বা টিটু ভাই, কেন আজকে এই প্রসঙ্গটা আনলাম, উনি বলেন যে এরা তো সব শেষ করে দিয়েছে, সব শেষ। এই হাহাকারটা না প্রায় উনার ভেতর থেকে যে একটা দীর্ঘশ্বাস আসে, আমি এটা টের পাই, ফোনের এই প্রান্ত থেকে আমি টের পাই। এই শেষটা তো ওনারা দুই বোনই দুইবার করে দেখেছেন। হ্যাঁ, মানে আমি এটা ধরেন অনেক সময় ধরেন নেত্রীর সাথে আমি যে কথাগুলো বলতে পারি না, ধরেন আমি আপার সাথে ধরেন ওই আলাপটা করলাম ছোট আপার সাথে, আমি ওই দীর্ঘশ্বাসটা আমি রেহানা আপার কাছে ভয়ানক ভাবে পাই। নেতৃত্ব ধরেন দুঃখ পেলে নেত্রী আপনাকে বুঝতে দিবেন না, কারণ আপনি যদি ওই দুঃখটা পেয়ে ভেঙে যান, ইন্টারেস্টিং, আমি মানে একদিন কথা গল্প বললে অনেক গল্প করা যাবে আর কি। নেত্রী আপনাকে ভাই তুমি কাঁদো কেন, তোমার এত মন খারাপ করা যাবে না, কাজ করতে হবে, কষ্ট কিন্তু উনিও পাইছেন। আপনি যাতে ভেঙে না যান, ওই স্টিল পাহাড়ের মতো দাঁড়া থাকবে আপনার সামনে, কারণ উনি ভেঙে পড়লেন আপনি। কিন্তু রেহানা আপাকে আমি বলি আর কি, যে দুই বোন কি বলি, নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়। যাই হোক, মানে সোজা কথা হচ্ছে যে এই দীর্ঘশ্বাসটা বঙ্গবন্ধু কন্যাদের, কারণ উনারাই তো ধরেন, আমি তো বলি যে লাস্ট হোপ, মানে বাংলাদেশের লাস্ট হোপ, দিস টু লেডিস। এই আর সব তো হারাইছি, এই গানটাই আর কি অনেক কিছু মনে করা দিল আর কি, যে আমি সব হারাইলাম। তো ওই একই দোতনা তো আমি নেত্রীদের কাছ থেকে পাই আর কি, যে সব শেষ, সব শেষ, ইটস অল গন। আমাদের এক ছোট ভাই আছে রিফাত, এখন ইতে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে, গত 10 বছর ধরে সে কমেন্ট করতো অল হোপ ইজ গন। মানে ও আমাকে সেদিন ফোন করে বলতেছে যে নিঝুম ভাই অল গন, হি ওয়াজ সো শকড। আমি বললাম যে হ্যাঁ, তো বললো যে নিঝুম ভাই আমরা বই মেলাতে যাইতাম, মনে আছে ওইখানে আড্ডা দিতাম, ওইখানে আড্ডা দিতাম, বইমেলার সামনে চুরি, মাথায় ফুলের হ্যাট, পয়লা বৈশাখ, এগুলো কিছুই থাকবে না। না, এগুলো থাকবে, বলে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের গল্প কিছুই থাকবে না। না, আমি বললাম না, থাকবে না। বলে ভাই তাহলে কি, কেমনে বাঁচুন, কেমনে এমনি কথা এমনি বলছে, বাঁচবো কেমনে? আমরাই আসবো ক্ষমতায়, আমরা আসবো তো বটেই, যখন আসবো আবার উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ, আবার শুরু করবো। এই এই আর কি, চলেন আমরা ভিডিওটা দেখি। আপনাকে আসলে আমার মনে হয় যে, আমি জানি না আপনি এইভাবে লাইভে অন্য কারোর সাথে কথা বলেছেন কিনা এর আগে কখনো। আমি এত ওপেন আপ হই না, আমি খুবই বৈঠকি ঘরানার মানুষ, কিন্তু আপনার সাথে মানে আমার কাছে মনে হয় না যে উই আর জাস্ট ডুইং এ টক শো। আই থিংক আমরা একটা বৈঠকই করছি, ব্যক্তিগত আলাপ যেটা হয় আর কি। রাইট। তবে আমি শুরুটা করেছিলাম আপনাকে অনেক তীব্র একটি আঘাত দিয়ে, সেটার জন্য আমি দুঃখিত। নিঝুম ভাই, আমরা এখন একটি ভিডিও দেখবো, এবং এই ভিডিওতে আমরা আপনার অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো, এবং আপনি একজন লয়ার, আপনি জানেন সীমা কতটুকু, আমিও অল্প বিস্তর লেভেলটা জানি। আপনার যে অংশের কোনো উত্তর দিতে ইচ্ছা করবে না, আপনি সেই অংশের উত্তর দেবেন না। আমার কাছে একটি ভিডিও এসেছে আমার চোখে, এই ভিডিওটি যিনি করেছেন তার নাম তানিয়া সুলতানা, এবং তানিয়া সুলতানা যে উনি তানিয়া সুলতানা রুমা, ওনার
1,04,000 ফলোয়ার ছিল কালকে সকালে, এখন দেখছি আমি 1,08,000, বেশ ভালো। এবং ওনার আমাকে নিয়ে ভিডিও করার পরে 4,000 ফলোয়ার বেড়েছে। আই উইল নট ক্লেম দ্যাট। না না, মজা করছি বলেন। সো উনি একটি ভিডিও করেছেন, সেই ভিডিও আমি ওনার ভিডিওটি সরাসরি, যেহেতু উনি এটি ফেসবুকে করেছেন এবং উনি এই ভিডিওতে আপনার কাছে কিছু প্রশ্ন রেখেছেন, উনি কিছু বক্তব্য দিয়েছেন। আমি আসলে যদি ওনার পক্ষের লোক হই তাহলে আমি আপনাকে আসলে কাঠ গড়ে দাঁড় করাচ্ছি ওনার পক্ষের উকিল হয়ে। করেন। হ্যাঁ, আমি আপনার কাছে এটার উত্তরটা চাইবো। ওনার দাবি যে এই কথাগুলো হয়তো অন্য মানুষের, এবং উনি যেহেতু আপনাকে সরাসরি জাস্ট অ্যাড্রেস করে এটা করেছেন, আপনি যদি চান তাহলে আপনি একটু হাতের কাছে একটু কাগজ কলম নিয়ে, যদি সম্ভব হয় একটু হৃদয়কে একটু বলেছি, যদি সম্ভব হয়। ওকে, নাইস। তাহলে আমরা একটু ভিডিওটা দেখি। হাই, আসসালামু আলাইকুম। আমার এখন এই ভিডিওটা করছি আমি শুধুমাত্র ব্যারিস্টার নিঝুম মজুমদারের জন্য। আপনি যদি এটি পজ দিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে চান তাহলে সেটাও করতে পারেন, অথবা যদি ফুল ভিডিও দেখে তারপরে যদি করতে চান সেটাও কিন্তু আমি ব্যবস্থা করব। আপনি কোনটা চান? আপনারা শুনি, সমস্যা নেই, আমি নোট করছি। হ্যাঁ, ব্যারিস্টার নিঝুম মজুমদারের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আমার সাথে যারা যুক্ত আছেন তারা আন্তরিকভাবে একটু কাজ করবেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলবো ব্যারিস্টার নিঝুম মজুমদারকে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ব্যারিস্টার নিঝুম মজুমদার। এটা হাড়ে এটি পজ দিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে চান তাহলে সেটাও করতে পারেন, অথবা যদি ফুল ভিডিও দেখে তারপরে যদি করতে চান সেটাও কিন্তু আমি ব্যবস্থা করব। আপনি কোনটা চান? আপনারা শুনি, সমস্যা নেই, আমি নোট করছি। হ্যাঁ, ব্যারিস্টার নিঝুম মজুমদারের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আমার সাথে যারা যুক্ত আছেন তারা আন্তরিকভাবে একটু কাজ করবেন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলবো ব্যারিস্টার নিঝুম মজুমদারকে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ব্যারিস্টার নিঝুম মজুমদার। আপনি অনেক বড় মাপের মানুষ, আমরা বাংলাদেশের খুব ছোট ছোট মানুষ। আপনার কথা যেভাবে প্রচার হয়, গতকাল স্ক্রোল করতে করতে আপনার একটা বক্তব্য দেখলাম, আপনি বলছেন যে বাংলাদেশের মানুষ বুঝুক যে আওয়ামী লীগ ছাড়া দেশ চলে না, বাংলাদেশের মানুষ ভালো করে হাড়ে হাড়ে বুঝে নিক যে কেমন লাগে। তো আপনি এখনও জনসাধারণকে দোষারোপ করে যাচ্ছেন যে বাংলাদেশের মানুষ বুঝুক যে এই যে আপনারা যে পালিয়ে দেশের বাইরে চলে গেছেন, এর জন্য কি সাধারণ জনগণ দায়ী নাকি আপনাদের কৃতকর্ম দায়ী? রাজনীতি যারা করেন তারা জানেন এই ষড়যন্ত্রের শিকার, এটা একটা মেটিকুলাস ষড়যন্ত্র ছিল, এবং সেই ষড়যন্ত্রের শিকার যেমন নেত্রী হয়েছেন তেমনি বাংলাদেশের জনসাধারণও হয়েছেন। মানে আমরা আপামর জনসাধারণরা বুঝতেই পারিনি আসলে এটা কি ধরনের ষড়যন্ত্র হয়েছে, সেটা আপনাদের জানা উচিত। কিন্তু আপনি যদি এখনো বলেন যে বাংলাদেশের মানুষ বুঝুক, এটা হাড়ে হাড়ে বুঝুক যে আওয়ামী লীগ ছাড়া চলবে না দেশ, হ্যাঁ, এটা সাধারণ জনগণকে বুঝায়েন না। আমার মনে হয় আপনারা যারা পালিয়েছেন এই দেশ ছেড়ে, যারা পালাতে পারেননি, যারা জেলে আছেন, তারা আপনারা বোঝেন, যারা আপনারা রাজনীতি করেন তারা আপনারা বোঝেন যে কোন ভুলের কারণে, কোন ভুল, কোন লেকিংস আছে আপনাদের, যেগুলোর জন্য আজকে দেশটার এই অবস্থা, আজকে সাধারণ জনগণের এই অবস্থা। শুনেন ভাই, আপনিও যে হারপিক খেয়েছিলেন না একবার, কেন খেয়েছিলেন? অতিরিক্ত ভালোবাসার জন্য খেয়েছিলেন না? ভালোবাসা হারিয়ে খেয়েছিলেন না? হ্যাঁ, তো মনে করেন যে আমরা দেশের জনগণ, আপামর জনগণ, নিজের একটু ভালো থাকার জন্য, রাষ্ট্রের সকলের সমান অধিকার নিশ্চিত করার জন্য এবং সবাই দেশটাকে ভালোবাসার জন্য, এই ভালোবাসা থেকে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম। সেই পরিবর্তনটা করতে যে নিজেরা যে ভালোবাসা দেখিয়ে যে রাজপথে টেপে রক্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে কি হলো, আমরা এখন কোমায় চলে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের দেশের যে দুরবস্থা, এটা আমরা কোমায় চলে যাচ্ছি বলা যায়। তার মানে আপনার মতো অবস্থা। আমরা জুলাই 24-এ মনে করেন হারপিক খেয়ে ফেলছি।
আপনি হারপিক খেয়ে বেঁচেছেন না? বেঁচেছেন তো। মনে করেন আমরাও জুলাই 24-এ হারপিক খেয়ে ফেলছি। এখন আমরা এই হারপিক খাওয়ার পরে এই যে আমরা আস্তে আস্তে কমায় যাচ্ছি, কিন্তু আমরা এর থেকে আমরা বাঁচতে চাই। আমরা বুঝতে পারছি যে আমরা হারপিক খেয়ে ভুল কাজ করেছি, আমরা বাঁচতে চাই। এখন আপনারা বসে বসে সাধারণ জনগণের ভুল না ধরে বসে বসে ঠিক করেন যে কি ধরনের কি লেকিংসের কারণে জনগণ এভাবে এতটা উত্তেজিত হলো, এগুলো আপনারা লিস্ট করেন। এবং এই ষড়যন্ত্র থেকে, বাইরের এই ষড়যন্ত্র থেকে কিভাবে মুক্ত করা যায়, সাধারণ জনগণকে কিভাবে সচেতন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনারা সভা সেমিনার করেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা মিটিং করেন। সাধারণ জনগণকে কিছু বোঝাতে আসেন না। সাধারণ জনগণ সারাটা জীবন সব দলের জন্য, যে কোনো দলের জন্য এরা শুধু রক্তই দিয়ে যাচ্ছে। এদের সন্তানদের রক্ত দিয়ে যাচ্ছে, এরা রক্ত দিয়ে যাচ্ছে। তার মানে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি বাংলাদেশের জনগণকে নিয়ে প্লিজ আর কিছু বলেন না। আপনি মনে করবেন জুলাই 24-এ আমরা হারপিক খেয়ে ফেলছি, এখন হারপিক খাওয়ার পর আমরা বাঁচতে চাই। ওকে, কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ। আপনি কই? জি নিঝুম ভাই, আপনি কোথায় ছিলেন? আমি একটু কফি করতে গিয়েছিলাম। আচ্ছা, মজা পেয়েছেন মনে হয় না? না, আমার কাছে জি। বলেন বলেন, প্রশ্ন বলেন নাকি আমি বলবো? না, প্রশ্ন হচ্ছে গিয়ে প্রথম কথা, প্রশ্ন তো আসলে এখানে উনি যেহেতু একটানা এটি বলে গেছেন, এই মুহূর্তে যেহেতু উনি এখানে উপস্থিত নেই, সো ওনার নতুন করে কোনো বক্তব্য নেওয়া সম্ভব নয়। কিন্তু আপনি যদি এটার ব্যাপারে প্রথমত কিছু বলেন, মানে আপনি তো ডিফেন্ড করবেন। আমি আসলে এই ভিডিও গতকালকে উনার যে আহ্বান আমাকে এটা পৌঁছে দেওয়ার, সেই মহান দায়িত্ব অনেকে পালন করেছেন, আমাকে অনেকে পৌঁছে দিয়েছেন। তো আমি সে বার্তা গতকালকে দেখেছি, দেখে আমি আপনার সাথেই প্রথম এই ব্যাপারে যোগাযোগ করি, যে আমি উনার সাথে উনার যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমি লাইভে কথা বলতে চাই। যে কথাগুলো উনি শুধু বলেছেন শুধু সেগুলোই, এর বাইরে কিছু না, সেটা জবাব দিতে চাই। নাথিং পার্সোনাল অর অন্য কিছু। আমি যে উত্তরটা এখন দিব সেই উত্তরটাই আমি উনার সাথে দিতে চেয়েছিলাম, তাহলে উনার একটা সুযোগ থাকতো, ধরেন আপনার এটাকে বলে হচ্ছে সম্পূরক প্রশ্ন করবার। তা না হলে যেটা হয় যে আমি যেমন উনি এককভাবে কথা বলে গেছেন, আমি এখন একটা পাল্টা উত্তর দিলাম, উনি হয়তো বা ওনার বলার থাকতো যে আমি আসলে এটা বোঝাতে চাই নাই, ওটা বলেছি, বা আসলে আমি এটা মিন করেছি, তাহলে আমার জন্য ভালো হতো। যেটা এখন সুযোগ নেই, ফলে আমি জাস্ট উত্তরগুলো দিতে হবে। কথা একটু দর্শকদের পরিষ্কার করে দিতে চাই, এবং যেটি এখানে পরিষ্কার করে ভালো, যে ওনার সাথে আমার একটি দীর্ঘ সময়ের ফোন আলাপ হয়েছিল, এবং উনি কি বলেছেন আমি আবার সেটা আপনাকে বলেছি, যে উনি কি বলেছেন এটি আমি যে উনি আসলে লাইভটা করতে চাচ্ছেন না, বিকজ একটা ব্যক্তিগত শঙ্কা ওনার আছে যে উনি যদি সরকারের কোনোভাবে রোশানলে পড়েন বা এমন কিছু কথা বলেন, উনি বলেছেন যে আমি আইনজীবী মানুষ, কোন কথার কোন প্যাচে উনি কি বলে ফেলবেন, এরকম একটা ভয় ওনার আছে। তার মানে হচ্ছে যে উনি আমার সম্পর্কে ওনার কিছুটা ধারণা আছে। যদিও আপনাকে জানি না, আপনি আমাকে মনে হয় এটা বলেছেন যে ওনার আমার সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না, এই ভিডিওটা র্যান্ডমলি এসেছে, কিন্তু ওনার আমার সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে, ওনার ভিডিও দেখে বোঝা যায় আর কি। সো উনি ওই ভিডিওটাই শুধু দেখেছেন তা নয় আর কি, বাট সেটা আলাদা ব্যাপার, অনেকে অনেকভাবে প্রকাশ করে। সেটা হচ্ছে যে প্রথমত সেটি হচ্ছে উনি হয়তো আপনার আরো একাধিক ভিডিও দেখেছেন, কিন্তু হোল নিঝুম মজুমদার ইজ নট এ 2-4টা ভিডিও, 5টা ভিডিও না। নিঝুম মজুমদারকে রিড করতে হলে 5টা ভিডিও এনাফ না। তো অতটা উনি আপনার সম্পর্কে জানেন বলে আমার মনে হয়নি, এবং উনি যে ভিডিওটি দেখেছেন, যেটি নিয়ে ওনার বক্তব্য, সেটি খণ্ডিত ভিডিও, উনিও বলেছেন। জি সরি নিঝুম ভাই। হ্যাঁ, মানে আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি এটা। তবে একটা জিনিস যেটা হলো যে টিটু ভাই, সেটা হলো যে প্রথমে তো আমি খুবই অ্যাপ্রিসিয়েট করবো যে উনি ওনার খুবই গুরুত্বপূর্ণ জীবনের সময় থেকে 5টা মিনিট 6টা মিনিট যতটাই হোক না কেন নিয়ে উনি মনে করেছেন যে এগুলো জনগণের জন্য বলা প্রয়োজন, এবং উনি এই ব্যাপারগুলো মনে করেছেন যে এই জিনিস হলে খারাপ হতে পারে, জিনিসটা ভালো হবে না, এই মানে পজিটিভ অর্থেই আমি ব্যাপারগুলোকে ধরি। হ্যাঁ, আমার প্রতি উনি ব্যক্তিগত কি আক্রমণ করেছেন সেগুলোতে আমি আলাদাভাবে আসবো, কিন্তু এইটা আমি প্রথমেই ধরে নিচ্ছি যে উনি আসলে মানুষের ভালোই চেয়েছেন, ভালো চেয়েই উনি আসলে ভিডিওটা করেছেন, ফলে ওনার উদ্দেশ্য সৎ। আমি এই ব্যাপারে ওনাকে অ্যাপ্রিসিয়েট করবো, এবং আমি ওনাকে এটার জন্য সাধুবাদ জানাই। কারণ আমাকে ব্যক্তিগতভাবে অনেক মানুষ অপছন্দ করতে পারে, হ্যাঁ, উদ্দেশ্য যদি সৎ হয়, ভালো হয়, আমাকে যদি দুটো মেরে দেশের উপকার হয়,
তাহলে আমি দুটো মার খেতে রাজিও আছি, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো মুশকিল যেটা হয়েছে যে ওনার একটা ভুল ধারণা আছে, ভুল ধারণাটা মানে ভেঙে আমি শুরু করি। প্রথমত হচ্ছে যে আমি আমার এই জীবনে, না আমি আমার এই জীবদ্দশাতে, এই এখনো পর্যন্ত আমি 50 ছুঁই ছুঁই জীবনে, মানে খুবই 50-এর কাছাকাছি আছি। এই জীবনে আমি কোনোদিন, আমার এই জীবনে আমি কখনো হারপিক যেই বস্তুটি আছে এটি আমি কখনো খাইনি। এই ধরনের কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি। সো এই তথ্যটা মিথ্যা, এই তথ্যটা ভুল। যদি উনি কোথাও এটা শুনে থাকেন, দেখে থাকেন, দেখার তো প্রশ্নই আসে না যে আমি হারপিক খাচ্ছি, তাহলে সেটা এআই ভিডিও হবে। এটা কখনো ঘটেনি, ফলে ওনার এই তথ্যটা মিথ্যা। এইটার পেছনের এটা কেন আসলো, কিভাবে আসলো, সেগুলোর স্টোরি আছে। ওই স্টোরি লাইনটা আমরা কি সেই স্টোরিটা শুনবো নাকি সেটা আপনি বলতে চাচ্ছেন? না, ওইটা কেন, ওই স্টোরিটা আসলে আপনাকে আমার এমন একটা লম্বা স্টোরিতে আনতে হবে যে গল্পটা আমি কখনো বলিনি। সো ওই গল্পটা আমি একটি বিশেষ সময়ের জন্য বরাদ্দ রেখেছি। ওই সময়টা আসুক। একটা কথা মাথায় রাখবেন যে একটা বাঘের উপরে একটা শিকারী বন্দুক রেখে এইভাবে দাঁড়িয়ে ছবি তোলে। আগের কালের কিছু ছবি দেখেছেন। স্টোরিটা আপনি শিকারীর শুনছেন। আহত বাঘের স্টোরিটা আপনি জানতে পারলে ওই ছবিটা আপনার হয়তো আর ভালো লাগতো না। ঠিক আছে, মানে ওই আহত বাঘ যদি কথা বলতে পারতো তাহলে মানে আপনার আর ওই ছবিটাকে, ওই শিকারীর ওই গৌরবটাকে গৌরব মনে হতো না। শিকারীটাকে আপনার অসম্ভব রকমের কুৎসিত মনে হতে পারতো, বা ওই শিকারীকে নিয়েই আপনি হয়তো অনেক আলাপ করতেন যে ওকে লেটস স্টার্ট দ্য শো। সো আমি মনে করি যে আমি যেই গল্পটা বা যেই গল্পকে কেন্দ্র করে এই হারপিক গল্পটা এসেছে, সেই গল্পটা বলবার এখন সময় না। কারণ আমি কোনো ধরনের বিতর্কে তো এখন জড়াবোই না, বিশেষ করে আমার পার্সোনাল লাইফের বিতর্কে আমি জড়াবো না। কারণ আমার ব্যক্তিগত জীবন এটা ভাই নাথিং টু ডু উইথ পাবলিক। এটা দিয়ে আপনার কোনো লাভ হবে না একটু মজা পাওয়া ছাড়া। একেবারেই বরঞ্চ আমি একটা যুদ্ধে রত রয়েছি, আমার ফোকাসটা হোক যুদ্ধের দিকে। প্রথমেই আমি জাস্ট তানিয়া আপাকে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আপা, আপনার একটা ভুল ধারণা যে আপনি যেটা মনে করেন যে আপনি তো হারপিক খেয়েছেন, আপনি যেরকম হারপিক খেয়ে ভুল করেছেন, মানে উনি আমাকে বলেছেন আমরাও তেমন ভুল করেছি না। আমি কখনো হারপিক খাইনি, এবং সেটি অসচেতন বা সচেতন কোনোভাবেই সেটা আমার জীবনে ঘটেনি। এই পুরোটাই একটা মিথ্যা গল্প। তবে আমি আমার জীবনে প্রথমবারের মতো হারপিক কিনেছি। আমার লাইফে আমি প্রথমবারের মতো হারপিক কিনেছি 2 সপ্তাহ আগে বাসার জন্য। সেটা কিনেছি এবং হারপিক কিনতে গিয়ে আমার এমন হাসি পেয়েছে। তো আমি জানি আমার ভাগ্নে আমার সাথে ছিল কিনা, তুই ছিলি পুরো মনে হাসি পেয়েছে। আমি আবার হ্যাঁ, ও একটা কেনার পর একটা ফ্রি পেয়েছে, আমার মনে করা দিচ্ছে একটা কেনার পর একটা ফ্রি পেয়েছে। আমার লাইফে আমি হারপিক 2 সপ্তাহ আগে কিনেছি, কিন্তু আমি কোন হারপিক খাইনি। আচ্ছা, যাই হোক, জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে যে দেখেন যে ওনার কথার ভেতরে কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশন হচ্ছে যে আপনারা যদি আমাদেরকে আগে থেকেই সতর্ক করতেন, হ্যাঁ এই কথাটা উনি বারবার বলেছেন না, একই সাথে উনি বলছেন জনগণকে কিছু বলতে আসেন না। তবে সতর্ক করতে আসলেও সেটা জনগণকেই কিন্তু বলতে আসা। ডেফিনেটলি তখন তো ব্যাপারটা এমন হতো যে আমাদেরকে বুঝাইতে আসেন। উনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, আমি নোট করেছি, সাথে আমার 4টা পেজের নোট হয়েছে, সাধারণ জনতাকে কিছু বুঝাইতে আইসেন না। এখন আপনি একদিকে বুঝতেও চান, আবার আপনি একই দিকে এইটাও চান আমি যদি আপনাকে না বুঝাই। সমস্যা এই জায়গাতেই। আমি আল্লাহতেও থাকতে চাই, আমি ইল্লাতেও থাকতে চাই, আমি 2 দিকেই চাই থাকতে। সমস্যা আসলে এই জায়গাতেই। আর আরেকটা ব্যাপার আমি বলবো, তারপরে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে যে উনি বলেছেন আপনার পালিয়ে বাইরে চলে গেছেন। আমি জানি না যে পালিয়ে যাওয়ার সংজ্ঞাটা আসলে উনার কাছে কি। উনি যদি আমাকে মিন করার সাথে সাথে আমাদের অনেক নেতাদের কথাও মিন করেন। প্রথমত আমি তো পালিয়ে যাই নাই, আমি আসলে ইনফ্যাক্ট দেশের বাইরে আমার চিকিৎসার জন্য ছিলাম। ইউ নো ইট। আমরা আজকের এই কনভারসেশনের শুরুটাই তো আমার আম্মাকে নিয়ে হয়েছে। আমি 2000 মানে এখন তো বাংলাদেশে ইজিলি ওই বিমানবন্দরে চেক করা যায়, মানে বিশ্বাস না করলে আমার মুখের কথায় বিশ্বাস করবে হোপফুলি। সেটা হচ্ছে যে আমি 2024 সালের 17ই জুন সন্ধ্যা 6টার ইন্ডিগোর ফ্লাইটে আমি আমার মাকে নিয়ে, আমার ছোট বোনকে নিয়ে আমি চেন্নাইতে আসি আমার মার চিকিৎসার জন্য। উনার ক্যান্সার চিকিৎসার জন্য আমরা চেন্নাইতে আসি, এবং 2024 সালের 17ই জুন থেকে আমি এখনো পর্যন্ত দেশের বাইরে। এবং উনার জ্ঞাতার্থে এটাও জানাই যে আমি কিন্তু 23 বছর ধরে প্রবাসী, অর্থাৎ আমি বাংলাদেশ ছেড়েছি 2003 সালে। এই বছর আমার
23 বছর পূর্ণ হবে। 23 বছরই না, 2003, হ্যাঁ 23 বছর। এই বছরের অক্টোবরে আমার 23 বছর পূর্ণ হবে। সো আমি বাংলাদেশে মানে রেগুলার আসা যাওয়া করতাম। হ্যাঁ, এইটা ঠিক যে আমি আর বাংলাদেশে ফিট আসেন না কেন যদি এটা বলে, সেটার একটা অ্যান্সার হলো যে আমার বিরুদ্ধে 150টার উপরে মামলা হয়েছে, 150টা প্লাস। ঢাকাতেই তো প্রচুর মামলা হয়েছে। বাংলাদেশের 64টা জেলাতেই সম্ভবত আমার নামে মামলা আছে, মানে মোটামুটি 150 প্লাস আর কি। এক সময় আমি গুনেছিলাম 27 বা 28 পর্যন্ত। এরপর একজন এসে বললো অমুক জায়গাতে তমুক জায়গাতে, মানে বুলেটের মতো খালি মামলার সংবাদ পেতে থাকলাম। হাটহাজারিতে মামলা হয়েছে। ডাবল সেঞ্চুরি করার ইয়েতে আছেন আপনি, ডাবল হ্যাঁ, সেঞ্চুরি। মানে এবং বৈষম্য বিরোধীর এই যে টোকাইগুলো যেগুলো আছে, অর্থাৎ এই সার্জিস, এদের যে মামলাটা আছে, এই মামলার 6 নম্বর আসামি আমি। হ্যাঁ, আমার বিরুদ্ধে প্রথম মামলা হয় 2024 সালের 21শে সেপ্টেম্বর। আমার নামে মুনতাসির মামুন স্যার, তারপর জাফর ইকবাল স্যার, ওনাদের নামে। আমার নামে 4টা মামলা আছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এছাড়া বাকিগুলো হচ্ছে পিনাল কোডে মামলা করা হয়েছে, হত্যা মামলা। আর আন্তর্জাতিক অপরাধের অধীনে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, এগুলোর বিরুদ্ধে আমার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। আচ্ছা, এগুলোর কখনো চার্জশিট দিয়েছে বলে আমার জানা নাই। এই হলো গিয়ে ব্যাপার। এখন তানিয়া আপাকে আমি বলি, সেটা হচ্ছে যে আমরা ওই ঘটনার সময়, তানিয়া আপা যদি আমার ফেসবুকে আসেন, তাহলে উনি একটু কষ্ট করে যদি জুলাইয়ের পুরো সময়টা, বিশেষ করে জুলাইয়ের 7-8 তারিখ থেকে উনি আমার লেখাগুলো পড়তে পারেন। প্রচুর মানুষ শেয়ার করেছে, দেখেছে, এরকম অনেক ভিডিও আছে, লেখা আছে, যেখানে পরিষ্কার করে আমি এমন স্টোরি লিখেছি যে কিভাবে ষড়যন্ত্রটা হলো। একেবারে আইএসআই এজেন্ট লন্ডনে তারেকের সাথে দেখা করতে এসছে 3 জন, সেইখান থেকে গল্পের শুরু। মানে কিভাবে দেখা হলো, কিভাবে এই ষড়যন্ত্রটা ডালপালা গজালো, কে করলো, কেমনে করলো, কিভাবে হলো, এইটা আমি একেবারে পরিষ্কার করে লিখেছি। ধরেন আমার এই লেখাটা উনি কখনো পড়েনি নাই, আমার ফেসবুক উনি কখনো দেখেনি নাই। এটাই হয়েছে। আমি মনেও করে নিয়েছি যে উনি কখনো দেখেন নাই। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো ডে 1 থেকে বলেছে যে এটা জামাত শিবিরের আন্দোলন। আমাদের সরকারের তরফ থেকে আমাদের আরাফাত ভাই, মানে যাদেরকে, মানে এটাও নিশ্চয়ই উনি আরাফাত ভাইয়ের বক্তব্য তার ইস্যু থাকার কথা, না বললে বলবো যে উনি অসচেতন নাগরিক। একজন অসচেতন নাগরিকের ব্যাপারে তো আসলে সেই দায়টা তো একজন অসচেতন নাগরিকেরই। কোনো মানুষ যদি বলে, আপনি তো জানবেন একটা, ইগনোরেন্স অফ ল ইজ নট এ ডিফেন্স। কেউ যদি বলে আমি তো জানতাম না এই আইনটা, সেটা কিন্তু কারো ডিফেন্স হতে পারে না। তো একইভাবে দেশের রাষ্ট্রপ্রধান যখন বারবার বলছে যে এইটা মুক্তিযুদ্ধের বিরোধীরা করছে এই ষড়যন্ত্রটা, আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের পেজ থেকে সমানে বলে যাওয়া হচ্ছে। তারপরে আমাদের যারা ব্লগার আছে, অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, পলিটিশিয়ান আছে, এমনকি উনার যে ভিডিওটা, সেই ভিডিওর মন্তব্যে আমি অনেককে বলতে শুনলাম যে আপনাকেও ব্যক্তিগতভাবে অনেকবার বলা হয়েছে ওই সময়টাতে, আপনি তখন আমাদের কথা শুনেন নাই। ওই কথাটা কিন্তু তানিয়া আপা আমাদেরকে শোনান নাই, যে ওই সময়ে বরঞ্চ এদের উপরে তিনি উল্টা রাগই দেখিয়েছেন মনে হয়, মানে অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছে যে আমাদেরকে তখন অবিশ্বাস করেছেন। ঠিক যেমন এতদিন পরেও তিনি এসে বলছেন আমরা পালিয়ে গেছি। যেই মানুষটাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্লেনে করে ভারতে নিরাপদ জায়গাতে নিয়ে রাখলেন, যেইখানে বাংলাদেশের সংবিধানটাকে লঙ্ঘন করা হলো, একজন নাগরিক হিসেবে যেখানে আপনার লজ্জা পাওয়া উচিত, যে আমি ভীষণ লজ্জা পাচ্ছি, আমি লজ্জা পাচ্ছি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ট্যাকেল দিতে না পেরে প্রধানমন্ত্রীকে অন্য জায়গাতে রেখে আসতে হয়, সেইটাকে এখন পর্যন্ত পালানো বলাটা তো একজন সচেতন নাগরিকের জন্য খুব একটা শোভন কিছু হলো না। সবসময় একটা কথা বলে যে আমরা সাধারণ জনগণ, আমরা এটা করেছি না। এই জনগণকে সাধারণ, প্রত্যেকটা জনগণ অত্যন্ত অসাধারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন জনগণ তিনি শুধু রাজনীতি করেন না বলে তিনি মনে করেন তিনি রাজনীতি করেন না, আসলে তিনি রাজনীতি করেন। কারণ তিনি জানেন না যে প্রত্যেকটা মানুষ একটা পলিটিক্যাল কন্টেন্ট, প্রত্যেকটা মানুষ একটা রাজনৈতিক উপাদান, উনার ভোটের ক্ষমতা আছে। উনি নিজে, মানে আমি নিশ্চিত যে আমি যখন ওনার ফেসবুকে গেলাম, আমি দেখলাম গোপালগঞ্জ ওনার বাড়ি। আমি জানি না উনি কাকে ভোট দেন, আমি ধরে নিচ্ছি যে উনি কোন একটা পলিটিক্যাল পার্টিকে উনি ভোট দিতেন বা দিয়েছেন ওনার এই জীবদ্দশাতে। আমি জানি না উনি আমার থেকে বয়সে ছোট হবেন না বড় হবেন, কিন্তু 18 বছরের উপরে উনি হবেন। 18 বছরের উপরে উনি হবেন আমি ধারণা করি। 18 বছরের নিচে হলে অন্য কথা। 18 বছরের উপরে তিনি যদি হন, তিনি ভোট দিয়েছেন। তিনি যদি ভোট দেন তাহলে তার একটা রাজনৈতিক চয়েস আছে, তিনি অরাজনৈতিক নন। একজন মানুষ যখন ভোট দিতে গিয়ে নো ভোটও দেন, তার মানে বুঝতে হবে যে তিনি রাজনীতির অনেক কিছু জেনেছেন বলেই তিনি নো ভোটে ভোট দিয়েছেন, যে ওই এতগুলো ওনার পছন্দ না তাই তিনি নো দিয়েছেন। ফলে উনি যদি নিজেকে মনে করেন সাধারণ নাগরিক, তিনি সাধারণ নাগরিক নন। এবং ব্যক্তিগতভাবে তানিয়া যে ভদ্রমহিলা, আমি দেখেছি যে তিনি অনেকগুলো বইও প্রকাশ করেছেন, তার ফেসবুকে যাওয়ার পরে দেখেছি যিনি বই প্রকাশ করেন, যিনি লেখেন, তিনি তো এমনি অসাধারণ নাগরিক হিসেবে তিনি অসাধারণ প্লাস। ফলে এইটা বলে কোনোভাবেই আমার মনে হয় ডিফেন্স নেওয়ার সুযোগ নাই যে আমরা সাধারণ জনগণ বুঝতে পারি নাই, আপনারা বুঝাইতে অক্ষম হয়েছেন, আপনি বুঝতে চান নাই। দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি কি আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন? মাননীয় প্রধানমন্ত্রী কেন বলেছেন সেটা নিয়ে গবেষণা করেছেন? করলে তো জানতে পারতেন।
আচ্ছা, এবার আসি আমার কথাতে। আমি যেখানে এই ভিডিওটা পাবলিশ করেছি সেখানে আমি অনেক বড় বক্তব্য দিয়েছি। ওই বক্তব্যের মধ্যে পরিষ্কারভাবে আছে যে আমরা জনগণকে বুঝিয়েছি, জানিয়েছি, জনগণ বোঝেন নাই, জানেন নাই, শুনতে চান নাই, এখন একটু সাফার করুক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমার একটা কথার একটা খণ্ডিত অংশ আপনি শুনলেন। ওইটা যদি আপনি দুটো মিলে শুনতে পারতেন তাহলে বুঝতেন যে আমি একটা সুনির্দিষ্ট লাইনের কথা বলেছি, যে আমরা বুঝিয়েছি, বোঝেন নাই, একটু সাফার করেন। তাহলে কারণ আমরা সাফার করেন, হ্যাঁ এটা ঠিক যে আমি যেহেতু এখন রাজনীতিতে নেমেছি, একজন রাজনীতিবিদ হিসেবে আমি হয়তোবা জনগণকে এইটাও বলতে পারি না। আমি ধরেই নিলাম যে আপনাদেরকে বোঝানোর পরেও আপনারা যেহেতু বোঝেন নাই তাই সাফার করেন। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজ পর্যন্ত কোনোদিন অনলাইনে বা কোথাও ভাষণে বলে নাই খুব ভালো হয়েছে, এখন একটু মজা মজা বোঝেন। মাননীয় প্রধানমন্ত্রী এই কথা কখনো বলছে? বলে নাই। শি ইজ এ রিয়েল পলিটিশিয়ান। সো হ্যাঁ, আপনি যদি ওইদিকে বলেন তাহলে হ্যাঁ, রাজনীতিবিদ হিসেবে আমি কখনোই জনগণের উপর হয়তো দোষ চাপাবো না। কিন্তু আমি তো একটু ঠোঁটকাটা, আমি একটু ঠোঁটকাটা। তাই আমি মনে করি যে যেই জনগণ ওই ওই জাকির নামে একটা লোক আছে না নারায়ণগঞ্জের, হ্যাঁ, আমি একটা তুখুর নেতা। ওই যে একটা ছেলে এসে বলছে না, জানেন আমি একটা তুখুর নেতা, আছে ভিডিওটা আছে। ভিডিওটা আমার কাছে নাই, বাট আই ওয়াচ দ্যাট। এদেরকে তো পাবলিক থেকে করেই ভোট দেয়। তো যারা এই টাইপের পাবলিককে ভোট দেয়, যেই দেশের মানুষ জামাত ইসলামীকে ভোট দেয়, আমি তো মনে করি সেই দেশের মানুষের সাফার করা উচিত। এটা আপনি কোর্ট এবং আনকোর্ট এটা করতে পারেন। যে আবার শুধু এটা যদি বলেন যে মানুষের সাফার করা উচিত, শুধু এই অংশটা কেটে আপনি ছাড়েন, তাহলে স্টোরি কিন্তু আলাদা হবে। আমি কি বলেছি? যেই দেশের মানুষ বা যেই অঞ্চলের মানুষ যারা রাইট যারা যারা এখন জামাতকে ভোট দিয়েছে তারা সাপোর্ট করাই উচিত। কারণ ওই অঞ্চলে তো সব মানুষ অবশ্য আবার জামাতকে ভোট দেয়নি, তাই না? সো তাদের ব্যাপার মানে এটা একটা রেটোরিক, এটা একটা পলিটিক্যাল রেটোরিক। উনি পলিটিক্যাল রেটোরিকটা বোঝেন নাই, উনি অভিমান বোঝেন নাই। আমি জানি না উনি কবিতা লেখেন না গল্প লেখেন নাকি রাজনৈতিক উপন্যাস লেখেন। আমি উনাকে আরো বেশি আশা করব, আরো বেশি একটু মানে কি বলবো, অভিমান যেন বোঝেন উনি। জানি না যে নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না একটা আছে না, তো আমি বলবো তানিয়া আপা, নিউট্রন বোমা বোঝেন, তারপরে বাংলাদেশের এই দুরবস্থা বোঝেন, অভিমান বোঝেন না। এটা অভিমান, কোনটা অভিমান আর কোনটা জনগণের উপরে দায় চাপানো সেটা বোঝা উচিত। আমরা যারা রাজনীতি করি আমরা কি চাই জনগণ সাফার করুক? আমরা আমাদের ছেলেদেরকে বলি না, আমার বাচ্চাকে আমি বলি না ভালো হয়েছে পুজা গেছোস, ভালো হয়েছে, গেছিলি কেন? আবার উঠে গিয়ে বলি না দেখি বাবা কোথায় ব্যথা পাইছোস? আমার ছেলে তো দুষ্টামি করে, ওই সিঁড়ি থেকে পড়ে গেছে, ব্যথা পাইছে, চেঁচা উঠছে। অনেকবার মানা করেছি যে এইভাবে খেলবে না, এইভাবে খেলবে না, এইভাবে খেলবে না, ব্যথা পাবে। ব্যথা পাওয়ার পরে ভালো হয়েছে, গেছিলি কেন? ওই ভালো হয়েছে গেছিলি কেন বলতে বলতে দৌড় দিয়া গিয়া উফ, কারণ ব্যথা তো বুকে পেয়েছি। তো জনগণের প্রতি আমাদের ভালোবাসাটাও বুঝেন একই সাথে ওই খেদোক্তির সাথে সাথে। শুধুমাত্র আমার ওই বক্তব্যটাকে শুধু একটা কাঠখোট্টা একটা অভিশাপ হিসেবে দেখেন না, মনে করেন যে একটু অভিমানও আছে। এখন জানি না জনগণের উপরে অভিমান করা এই দেশে যায় কিনা, আগে তো যেত। তো একটু জনগণের উপর আমরা রাজনীতিবিদ, আমাদের একটু অভিমান আছে, আমাদের অভিমান হয়, আমাদেরও কান্না পায়, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও বুক কাঁপে। আমরাও দিনের শেষে বাসাতে ফিরে কাঁদি, দুঃখ পাই, বিষণ্ণ হই, দিনে দুপুরে অনেক ভাষণ দেই, বলি। কিন্তু রাজনীতিবিদ বলেই আমার যে বুক নাই, আমার যে পরাণ নাই, ওই যে পরাণের গহীন ভেতর, ওই ভাষাতে যদি বলি আমার যে পরাণ নাই, এইটা না। আমার যে বুক নাই, আমারও যে তোমার লাইগা বুক পড়ে, আমারও যে তোমার লাইগা জান আনচান হয়, হে জনগণ, আমারও যে তোমার লাইগা হৃদয় ভাইঙ্গা খান খান হয়, তুমি কবে বুঝবা? ওই সৈয়দ শামসুল হকের স্টাইলে একটু বললাম আর কি, যে আমাদেরও যে আপনাদের জন্য বুক পড়ে। তানিয়া আপা, আপনি কষ্টে আছেন, আপনার এই পুরো ভিডিওতে আপনি আমাকে এই হারপিক টারপিক কি বলেছে আমি এটা পাত্তাই দিলাম না, কারণ ইটস নট ট্রু এবং আপনি আমার ব্যাপারে জানেন না। আমার সাথে কোনোদিন আপনার কথা হলে আপনি অনেক কষ্টই পাবেন, দুঃখই পাবেন যে না আমার এটা বলা উচিত হয়নি। বাট দ্যাটস ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। আমাদের কত মানুষ কত কিছু শুনেন। রাজনীতি করতে আসছি, টিটু ভাইটা বলে রাজনীতি করতে আসছি, মানুষ থুতু মুখে মারবে, ওই থুতু মুখেও তাকে বলবো যে বাসাতে আজকে রান্নাটা চালটা পাইছেন তো, বুঝেন নাই? মানুষ জুতা দিয়েও বাড়ি মারবে, জুতা দিয়ে বাড়ি মারার পরে তারে বলবো ব্যথা পান নাই তো হাতে। এই জন্যই তো রাজনীতিবিদ হইছি, যে মানুষের জন্যই কাজ করে যাবো, তাই না? মানে মানুষ যদি জুতা দিয়ে পিটায়, মানুষ যদি জুতা দিয়েও পিটায়, তাহলে তারে বলতে হবে যে ভাই জুতা ছিঁড়ে গেলে আরেকটা জুতা কিনা দিব, সমস্যা নাই। বলেন, সরি টিটু ভাই বলেন। নো সরি, আমি সরি যে আমি একটু এই জায়গায় একটু আপনাকে থামাতে বাধ্য হয়েছি, যেহেতু উনি নাই। উনি শি সেড সেভারাল টাইম সরি। না, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, কিন্তু একটা ব্যাপার উনি আসলে আজকে স্টোরিটা জানতেন না যে আসলে ইট নেভার হ্যাপেন। মানে ওই যে বলা ছিল না, ওই যে একটা আমরা আবার আমার মনে পড়ে গেল ওই ছোটবেলায় পড়া একটা গল্পের মতো, মনে আছে কিনা আপনার, ওই যে
সাইজ ডাজন্ট ম্যাটার, চপিং উড, এই গল্পটার নাম আপনার মনে থাকবে মনে হয়। মানে একটা মানে এটা মনে হয় ছিল হচ্ছে ভদ্রমহিলা, ওনার নাম কি, এক ভদ্রমহিলার গল্প, আমরা এটা ইন্টারমিডিয়েটে পড়েছি। গল্পটা এমন যে একটা ছেলে মানে উনি আর কি লেখার জন্য একটা নীরব একটা জায়গাতে এসেছিলেন, ঠিক আছে? তো সেখানে একটা ছেলে গাছের গুড়ি গুড়ি করে থেকে মানে কাটতো ওই ফায়ার দেওয়ার জন্য, এটাই ছিল তার চাকরি। তো ওই সময় তার সাথে তার প্রচুর কথা হতো ওই লেখিকার সাথে। তো লেখিকার সাথে সে মায়ের গল্প বলতো, মাদার অফ ম্যানভিল। মাদার ইন ম্যানভিল, এই তো আপনার মনে পড়লো। আসলে ওর মাই ছিল না, নাই ছিল না। এটা অনেক দুঃখের একটা গল্প। সে স্কেটিং বোর্ডের গল্প করতো, তো বলতো হি হ্যাড নো স্কেটিং বোর্ড এন্ড হি হ্যাড নো মাদার। এটা অনেক গল্পের একটা ব্যাপার ছিল, মানে ওর কল্পনার রাজ্যে একটা মা বসবাস করতো, কারণ সে তো মাকে দেখে নাই, তার মার গল্পটা সে বলছে লেখিকাকে। তো একই ব্যাপার যে হারপিকের গরু কাজীর ওই যে পিয়াল ভাইয়ের ওই ইসের মতো কাজীর কিতাবেতে গোয়ালেতে ফাঁকি। কিতাবে আছে গোয়ালে আছে, কিতাবে নাই, বা কিতাবে আছে গোয়ালে নেই, এরকম যে আপনি ওই হারপিকের গল্প আমাকে পচানোর জন্য আছে, আসলে বাস্তব জীবনে এটার আসলে কোনো অস্তিত্ব ছিল না, নাই। তো আলটিমেটলি যেটা কথা হচ্ছে যে মুদ্রার কথা হচ্ছে টিটু ভাই, হ্যাঁ সরি, আমি কিন্তু এটা নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, আপনার মনে আছে কিনা? মনে আছে হারপিক গু পরিষ্কার করার জন্য আপনি না, মানে আপনি হয়তো আপনি জানলেন পুরো স্টোরি যে ইট নেভার হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। সো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে এমন যে টিটু ভাই, এই এন্ড অফ দ্য ডেতে উনি যে খারাপ আছেন, বা উনি যে ওনার ভেতরটা যে ফেটে যাচ্ছে বাংলাদেশের অবস্থা দেখে, এটা তো আমরা দুজনেই বুঝতে পারলাম। উনি তো ভালো নাই, তাই না? এই ভালো না থাকা থেকে উনি ধরেন উনি মনে করছেন উনার এই খারাপ থাকার মধ্যে আমি আরো দগদগে ঘায়ের মধ্যে আমি একটু নুন ঢেলে দিচ্ছি, সাফার করেন গিয়া। এই তো উনি মনে করছেন, এই তো মুদ্রা কথা, জিস্ট স্টোরি তো এটা না। না আপা, ওই যে আপনার জন্য একটাই কথা, আপনি যে কষ্টে আছেন, দুঃখে আছেন, আমি আপনাকে হয়তো বা বলেছি ভালো হইছে, দুঃখ পাইছে, কিন্তু আপা আপনার পায়ে হাতে যে ওই মলম লাগিয়ে দিচ্ছি, আহারে আপা বুঝলেন না, এটা বলতে বলতে আহারে আপা বুঝলেন না কে আপনার আপন কে আপনার পর, এই অব্যক্ত আওয়াজটাও শুনে নিন। আমি কি বুঝাতে পারলাম? সো আমার পুরো বক্তব্যটা উনি শোনেন নাই, শুনলে বুঝতেন যে আমি এটা বলেছি। আর আমরা সেই সময় প্রচুর সতর্ক করেছি, হয়তোবা সেটা অপ্রতুল ছিল, হয়তোবা ওনার বোঝার মতো হয় নাই। সেজন্য আমি বলবো যে আমরা আরো বেশি সচেতন হব ভবিষ্যতে, যে মানুষকে বোঝার মতো আরো চেষ্টা করব। তারপরেও আমরা যেমন আমি যখন আগে কফি শপে চাকরি করতাম বা বিভিন্ন রিটেল স্টোরে চাকরি করতাম, আমাদেরকে ট্রেনিং এ বলতো যে কাস্টমার ইজ এ গড, কাস্টমারের কোনো মিস্টেক নাই। তো আমরা কাস্টমার কোনো ভুল করলেও বলতাম যে সরি, ইটস মাই মিস্টেক। হ্যাঁ, ইউ আর রাইট, মানে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। সো আমি একটা কথাই বলবো যে জনগণ ইজ অলওয়েজ রাইট। সো সুলতানা আপা ইজ রাইট, সরি তানিয়া আপা ইজ অলওয়েজ রাইট। আমাদের ভুল আছে, আমরা নিশ্চয়ই আরো ভালো করার চেষ্টা করবো। দোয়া রাখবেন, আপনাদের দোয়া, আপনাদের প্রার্থনা আর আপনাদের ভালোবাসা সহযোগিতাতে আমরা আপনাদেরকে এই কষ্ট থেকে মুক্তি দিতে চাই ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, আশা করি আপনার এই উত্তরটি উনি দেখবেন নিশ্চয়ই। এবারে আপনার পেছনে আমরা আপনাকে কিন্তু একটি বড় অভিযোগে দায়ী করি, আপনি সেটি জানেন কিনা। আপনার পেছনে বলি সবসময়, কিন্তু আজকে সামনাসামনি বলতে হচ্ছে। আপনি একজন ব্যারিস্টার, আপনাকে আমার কাঠগড়ায় দাঁড় করানোর কোনো যোগ্যতা নাই, কিন্তু আজকে সেটি সামনাসামনি বলি। সাইদ আব্দুল্লাহকে আপনি প্রধানমন্ত্রী উপদেষ্টা বানিয়েছেন, এটা আমরা পেছনে পেছনে বলি। আপনি কি এটা কি অস্বীকার করবেন? আমি ওর মানে সত্যি কথা বলতে যেটা বলি আর কি, সেটা হচ্ছে যে ওই একই কথা, ও যেটা করেছে আমার সাথে অনলাইনে, ওর হয়তোবা ধরেন অনেক বড় হবে, ওর অনেক বয়স হবে, ও আরো বুঝতে শিখবে, তখন ও বুঝবে যে এটা ওর একটা ছেলে মানুষই ছিল। এবং ও যখন আরো বেশি ম্যাচিউর হবে, এখন তো অনেক রক্ত গরম, এখন ওর কাছে মনে হবে যে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জব, আমি এই করেছি সেই করেছি। একটা সময় সেই এই ঘটনাটাই, এই আমার সাথে সে যেই কাজটা কাণ্ডটা করেছে, এটাকে আমি আমার সাথে কাণ্ড হিসেবে না দেখে এটাকে যদি সামগ্রিকভাবে দেখি, এটা অত্যন্ত অসদাচরণ এবং অত্যন্ত গর্হিত একটা কাজ, যেটার জন্য কোনো একদিন তাকে অত্যন্ত ধরেন সে দুঃখ বোধও করবে যে এটা আমার করা উচিত হয়নি। তো প্রশ্ন যেটা ছিল, ইয়েস, তারেক রহমানের তো আমার উপরে তার ভীষণ রাগ, আপনি জানেন যে এটা তো তাকে একটা পরিচিতি এনে দিয়েছে। তো তারেক রহমান যে দুটো মানুষকে সামনে এনেছে, জাহিদ সারাক্ষণ আমাকে নিয়ে গালিগালাজ করতো, প্রচুর ভিডিও আছে আমাকে নিয়ে তার লেখা। তারপরে সাইদকে, ওকে তো ধরেন মানে অনলাইনে তো খুব একটা পরিচিত কেউ ছিল না, একেবারেই ছিল না, তো তাকে পরিচিত এনে দিয়েছে। বাট আমি বলবো যে ও হয়তোবা যদি আমাকে গালিগালাজ করে আপনার এই অবৈধ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়ে দুটো টাকা রোজগার করে ওর পরিবারকে ও চালাতে পারে, ফ্যামিলিকে চালাতে পারে,
আমি সেটাকেও বলবো যে দ্যাটস ফাইন, অ্যাটলিস্ট মানে বেকার তো থাকলো না, কাজ হলো কিছু। একটা মানুষ তো আর বেকার থাকলো না, তার কিছু কাজ হলো। ওই আমি পজিটিভ দিকটাই আজকে দেখতেছি, আজকে আমি খুব পজিটিভ মুডে আছি। সো তারপরে কে কার কথা হচ্ছে? রাশেদকে আমি রাশেদকে আমি গালি দিয়েছি, এটা ভাই বুঝলাম না যাদেরকে গালি দিল, যাদের সাথে আমার ঝামেলা হলো তারাই প্রধানমন্ত্রীর বিশেষ দূত, প্রধানমন্ত্রীর এই অবস্থা কেন জানি না। তারেক রহমান মানে জানি না যে সে আমাকে কতটা ঘৃণা করে, বাট আই হ্যাভ নো আইডিয়া যে তার পরিমাণ কতটুকু। বাট ইন্টারেস্টিং ঘটনা। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে রাশেদের ব্যাপারটাও আপনাকে একটু ক্ল্যারিফাই করি। রাশেদ একটা টক শোতে বারবার আমাকে বলছে আমি টাকা পাচারকারী, বুঝছেন? ওকে আমি 2 বার সাবধান করেছি যে ডোন্ট টক লাইক দিস। আমি লয়ার, আমি আইনজীবী হিসেবে আমি ইভ্যালির সমন্বয়ক, মানে আইনি টিমের প্রধান। আমি কেমন, আমি ডিসিশন নেই, আমি 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 ইভ্যালির মামলাগুলো কিভাবে চলবে, কেমনে চলবে, কোথায় যেতে হবে, এই সিদ্ধান্তটা আমি নেই। এটা আমার দায়িত্ব পড়েছে প্রধান হিসেবে। আমি তখন এই দায়িত্বে ছিলাম। রাসেল আমার স্কুল ফ্রেন্ড, রাসেল তো তখনও দোষী সাব্যস্ত হয়নি। এখন রাসেল দোষী সাব্যস্ত হয়েছে, এখন আইনি কাঠগড়াতে বলাই যায় ও দোষী। কিন্তু রাসেল তো তখনও তো রাসেল দোষী সাব্যস্ত হয়নি। সে আমাকে বলছে যে আমি যেহেতু ইভ্যালির লয়ার, ফলে আমিও টাকা পাচারকারী। তখন আমি বলেছি যে ডোন্ট টক লাইক দিস। ও আমাকে 2 বার বলার পরে আমি ওকে গালিগালাজ করেছি, বাট এটা আমার উচিত হয়নি। বাট ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে ওকে গালি দেওয়ার কারণে ও তো প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে গেল। তো দাগ থেকেই যদি ভালো কিছু হয়, দাগই ভালো নাকি? জি অবশ্যই। নিজুম ভাই, আমি জানি না আপনার হাতে আর কতক্ষণ সময় আছে। আমার দেখেন এখন 7টা বাজে, আমি আর 3 ঘন্টা পরে মানে এয়ারপোর্টে যাবো। সো আমি আর ঘুমাতে পারবো না। আজকে আমার ঘুমের সময়টা আপনাকে দিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ। এবং আমি দুঃখিত, আমরা অমির রহমান পিয়াল ভাইয়ের আরেকটি সৃষ্টি একটু দেখতে চাই এবং দেখাতে চাই। এবং আমি আমার মনে হয় আপনি দেখেছেন, কিন্তু তারপর আমি একটু সবার উদ্দেশ্যে না, আমি ওনার ওই যেই গানটা ছাড়লেন ওইটা ছাড়া আমি আর ওনার কোনো গান দেখিনি। আচ্ছা, এইটি দেখার পরে, মানে এই গানটি যখন আমি দেখেছি, আমি একটু মনে হয় যে একটু বেশি ইমোশনাল, আমার যেটা ধারণা, আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। গানটি একটু আমি দেখাই আপনাদেরকে। একটু সুখের আশায় আইছিলাম গো ঢাকা শহরে, বাপে কইছে সাবধানে যাইস, ইজ্জত রাখিস মারে। গ্রামের লোকে যেন কোনো খারাপ কথা না কয়, গরিব মানুষের কি আছে আর ইজ্জতেরই ভয়। ইজ্জত নিয়ে সারাদিন মেশিন ঘুরাইছি, আলু ভাজি 2টা রুটি পানি খাইয়া থাকছি। সুপারভাইজার ইশারা দিছে দেখাও দেখি নাই, হলে গিয়া সাকিব খানের টিকিট কাটি নাই। বাপের ওষুধ, বইনের বেতন, বস্তির বাসা ভাড়া, ওভার টাইম কত পাম সেই ভাবনায় দিশাহারা। হই 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 হই। আজকে শুনি এই সপ্তাহ পর কারো চাকরি নাই, কারখানাতে তালা ঝুলবো কোথায় জামু ভাই। ছুটাবো আর কাম যে করুম সেটাও তো পাই না, জোয়ান মাইয়া কামে রাখতে কোনো মালিক চাই না। নাজমা আপা, মিশু আপা, কোথায় সাকি ভাই, আমগো রক্তে নেতা হইছেন এখন খবর নাই। মিছিল মিটিং আন্দোলন তো বহুত করাইছেন, এখন আমগো খারাপ সময় কোথায় পলাইছেন। তোমরা যারা দেশ বদলাইলা একবার কি ভাবছিলা, ইনকিলাব কইয়া আসলে কার পেটে লাথি মারছিলা। হই 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 হই। ভাজ্যটাইতে আমগো কাছে উপায় একটাই, সন্ধ্যাবেলা দল বাইন্ধা সব রাস্তাতে খাড়াই। ট্রাক ড্রাইভার গো হাতে মাগো আমাগো মজুরি, ইজ্জত দিয়া কি হইব আর না খাইয়া যে মরি। সব মেহনতির অভিশাপ একদিন টের পাবি, এই দুনিয়াতেই সব দি তোরা দোজক দেখা যাবি। সব মেহনতির অভিশাপ একদিন টের পাবি, এই দুনিয়াতেই সব দি তোরা দোজক
চোখ দেখা যাবি। এই গানটি দেখার পরে আমি এই আগেরটা এবং এই গান দুটি দেখার পরে আমি ওনাকে একটি টেক্সট পাঠিয়েছিলাম যে আপনি হচ্ছেন আসলে এই আন্দোলন এবং এই পুরো সময়টার ভিনসেন্ট ভ্যান গক। মানে আসলে মানে টু বি অনেস্ট যে মানে আমি তো ধরেন মানে আমার যেসব জনরা পছন্দ আর কি, মিউজিক টিউজিক ওগুলো আলাদাভাবে আলাপ করা যায়। আমি যদি কথাগুলোকে যদি শুধু বিশ্লেষণ করি, দেখেন কতটুকু গ্রেভ একটা কনসার্নিং একটা ব্যাপার, যে যেখানে যে তথ্যটা যেটা আছে যে 2,40,000-এর মতো আজকে গার্মেন্টস শ্রমিকরা বেকার। 457টা মনে হয় 457টা মনে হয় গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এবং শুধু গার্মেন্টস কেন বলছি, গাজী টায়ারের ফ্যাক্টরি বলেন, নানান ধরনের গাজী টায়ারের ফ্যাক্টরি এখন কি চায়নার ইন্ডিয়ান টায়ার বাংলাদেশে চলে এসছে। আমাদের দেশের 50% টায়ার বা তারও মোর দেন দ্যাট এটা কিন্তু গাজী টায়ার, এটা চাহিদা মেটাতে পারতো। তারপর আমরা তো কখনো এটা নিয়ে কথাই বলি না, এই যশোরে আপনার হোটেলে 16 জনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। তারপরে ওই যে গাজী টায়ারে 187 জন নিখোঁজ মেরে ফেলেছে। এগুলো তো আমরা কোনো খোঁজই রাখি নাই, এগুলো কোনো আলোচনাই হয় নাই। হাজার হাজার পুলিশ তারা অফিসার, কিন্তু জুলাই শহীদের তালিকায় পড়েছে, এটা নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ সেদিন মানে জানেন বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের আতিউর স্যার আছেন, ওনার সাথে যখন মানে আমার আলাপ হয়, টেক্সট চালাচালি হয়, উনি বলেন যে দেশের অর্থনীতি একটা ভয়ানক জায়গার মধ্যে আমরা আছি। এবং কার সাথে যেন সেদিন কথা বলছিলাম, দে আর প্রেডিক্টিং এ ধরেন ফেমিন, খুব রিসেন্ট পিরিয়ডে তারা এটা আশা করছে যে একটা দুর্ভিক্ষ বাংলাদেশে হবে। এটা তো কোনো ধরেন বাংলাদেশে দুর্ভিক্ষ হলে না হয় বিএনপি বেকায়দায় পড়বে, বিএনপি বেকায়দায় পড়বে, সেটার জন্য তো ভাই আমি দুর্ভিক্ষ চাইতে পারি না। তো আপনি চিন্তা করে দেখেন যে ইনফ্যাক্ট দ্যার ইজ নো ওয়ে আউট, এটা খুবই অবভিয়াস, যেটাকে আমরা বলি অবশ্যম্ভাবী হবেই। সেরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আজকে দাঁড়িয়ে আছি। নেত্রী সেদিন মনে একটা কথা বললেন যে কি পেলে তাহলে, কি লাভ হলো তোমার, কোন জিনিসটা তারা পেলো? অর্থনীতিতে লাভ হলো, মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখা হলো, চাকরি পেলো। আজকে ইউনূসের সময় শত শত লোককে সুপারিশে চাকরি দেওয়া হয়েছে, অথচ এই কোটার আন্দোলন তারা করেছে যে এরকম এটা মানবে না, বৈষম্য মানবে না। এই কি বৈষম্য না মানা যে এই ছেলেটা বলেছে হান্নান মাসুদ যে গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটা তার, জাস্ট 2 মাসের মাথাতে বলছে গ্রামের সবচেয়ে বড় ফাঁকা দালানটা তার। মনেও ছিল না ওর, মানে লজ্জা শরমও নাই। সার্জিস তারপর হাসনাত, যারা 20 টাকার ডাল 20 টাকা বাকি, যাদের শত শত টাকা বাকি আছে, তারা আজকে বলছে যে আমার বাবা জমিদার ছিল, আমার চাচা জমিদার ছিল। হাসনাত, যার বাবা রাজমিস্ত্রি ছিল, মানে অনেক কষ্টের দিনানুপাত করতো, একজন শ্রমিক মানুষ, একটা রাজমিস্ত্রির ছেলে, এত টাকা পয়সা। আমি তো ওরা এখন আপনাকে অনলাইনে কি বলবে না বলবে, আমাদের কাছে জিজ্ঞেস করেন, আমরা তো রাজনীতি করি, আমাদের কাছে বিএনপির প্রশাসনের লোকেরা এসে আমাদের কাছে নানান ধরনের তথ্য দেয়। আমাদের লোক আছে না বিভিন্ন জায়গাতে, অফকোর্স। এমনকি এনসিপির ভেতরে লোকজন আছে না যারা ধরেন ঘাপটি মেরে আছে তো, তথ্য তো পাই আমরা সবখানে, তাই না? সব জায়গাতেই আছে, আমাদের লোক কোথায় নাই? আমরা জানি না কে কত টাকার মালিক, কিভাবে মালিক হয়েছে। সো আজকে কে কত টাকার ইনকাম করেছে আপনি তো দেখেছেন, তারা চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, কোটি কোটি টাকার মালিক। আপনার পাসপোর্ট কিনেছে নাহিদ, ইসের ওই যে বার্বাডোসের পাশের ওই নামটা যেন কি, এই যে হ্যাঁ ডোমিনিক রিপাবলিকের ভানুয়াতুর পাসপোর্ট কিনেছে গণহারে এরা সব, বাকিগুলা টার্কি, সবগুলোর পাসপোর্ট আছে। তারকের ব্রিটিশ পাসপোর্ট আছে, ওইটা সে বাদ দিয়ে আদৌ এসেছে কিনা, মানে অ্যাটলিস্ট ইলেকশন আগ পর্যন্ত ব্রিটিশ পাসপোর্ট ছিল। সো আলটিমেটলি সে ব্রিটিশ পাসপোর্ট বাদ দিয়ে এসেছে কিনা উই ডোন্ট নো। সো এদের সবারই এইগুলো ছিল। এই মানে আমি তারেকের কথা বাদ দিলাম, যেহেতু সে ইংল্যান্ডে ছিল পেয়েছে, কিন্তু আপনি যেগুলো বলেছে যে সমন্বয় যারা আছে সবগুলো দেখেন এক একটার পেট ফুলে কি হয়েছে, গোপাল ভাঁড়ের মতো হয়ে গেছে পেট। আরামে এসে মানে অন্য লেভেলের অবস্থা। এক একজনের ভাইকে এই চাকরি পাইয়ে দিয়েছে। আপনি ফারুক আসিফের কথা চিন্তা করেন, এত বড় বিপ্লবী, সাধারণ এমনই ছেঁচড়া নিজের গাড়ি পর্যন্ত সরকারি রেন্টেকারের টাকা দিয়েছে। আপনার কলু মোর্শেদের কথা ধরেন, ওই মাহবুব মোর্শেদ যেটা আছে, ওটাকে আমরা ব্লগ লাইফে ওকে কলু মোর্শেদ দেখতো সবাই। আপনি কলুর কথা ধরেন, কলু কোনো কথা নাই বার্তা নাই, সে মানে বাসস্থানের প্রধান হয়ে বসে আছে। এতদিন ধরে নিরপেক্ষতার ভান ধরে বসে থাকা কলু, জানা গেল কি সে আসলে একটা বিএনপি। তারপরে রাইসুর কথা আপনি ধরেন, কত বড় বড় কথা ব্রাত্যরা বলতো, ব্রাত্য রাইসুর উপর ওদের বড় বুলির জ্বালাতে ঠেকাই যাইতো না। ফেসবুকে লেখছে তারেক রহমানের মতো মহান আর কেউ হইতে পারে না। চিন্তা করেন, মানে সে একটা মহান রাজনীতিবিদ, হ্যাঁ থাকতেই পারে,
তো যেই নিরপেক্ষতার ভান এটা বলতেন আরো 15 বছর ধরে, ভান ধরে তখন ছিলেন বলেন কেন? নাই কেন? মানে নিরপেক্ষতার ভান ধরে বসা ছিল, বড় বড় বয়ান দিত। এটাও একটা ট্রিক্স, এটাও একটা ধোঁকাবাজি যে আপনি রাজনৈতিক নিরপেক্ষ সেজে বসেছিলেন। আপনি এর কথা ধরেন না কেন, যে ওটার নাম কি, জুয়েল বাবু মনে হয় নাম, না জুয়েল বাবু নয়, যে আরটিভি দখল করলো, কি বাবু জানো নাম? না না নয়ন না, নয়ন তো আপনার নয়ন তো ঠেলাগাড়ি থেকে চাঁদা নেয়, ইসে থেকে, আমি কি জানো বললাম ওর নাম, আরে আরটিভি দখল করলো বাবু, বাবু কি বাবু জানো, ওয়েল লন্ডনে ছিল, আমাকে একটা টক শোতে বললো আমি কোনো দল সাপোর্ট করি। আমি বলছি, আপনি তো বিএনপি সমর্থন করেন, তো সবাই জানে। বলে না, আমি একটা নিরপেক্ষ মানুষ। সবচেয়ে বিএনপির মিডিয়া সেলের প্রধান হয়ে বসে আছে, সে বিএনপির পুরো ইলেকশন ক্যাম্পেইন সে করেছে, তারা করেছে। আমি 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 যদিও লোকটা মানে আমার সাথে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, দ্যাটস অলসো ট্রু, কিন্তু এটা তো সত্যি কথা যে এই লোকগুলো, হ্যাঁ না না ওয়াহিদুজ্জামান অ্যাপোলো তো ওপেনলি বিএনপি করতো, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো যে ছিল আর কি, ওর কথা বাদ, ও তো বহু বছর ধরে বিএনপি করতো, সে ক্যাম্পেইন করেছে, আলাদা কথা। আপনি ফাহাম আব্দুল সালামের কথাই ধরেন, এরা বিহারি সালাম আর কি, বিহারি ফাহাম জামাই কোটা, তার তো জামাই কোটা। কত বড় বড় কথা বলতো, চোখে সুরমা লাগিয়ে কত বড় বড় কথা বলতো, হ্যাঁ পরে জানা গেল সে আসলে একটা আস্ত বিএনপি দালাল। সেটা তো খুবই খুবই অবভিয়াস অ্যাপারেন্ট ধরে নিয়েছি যে ফখরুলের মেয়ের জামাই, কিন্তু ভান কি ধরতো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা বিশাল স্ক্যাম বলেছিল না? হ্যাঁ মনে আছে, সব এই হলো অবস্থা। আজকে অনেক কথা বললাম। হ্যাঁ নিঝুম ভাই, আমি আসলে আপনার কাছে সরি বলবো, কারণ হচ্ছে কি আমি জানি যে আমি আপনার একেবারে পুরো সময়টা আমি খেয়ে নিয়েছি। না কোনো সমস্যা নেই, আজকে কম ঘুমালাম, সমস্যা নেই। না আমার আসলে অনেকগুলো বিষয়ের ব্যাপার ছিল, বিশেষ করে এই যে ভিডিওটা দেখালাম সেটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় ছিল। আমি আসলে কিভাবে বলবো যে এই বিষয়গুলো প্রত্যেকটাই খুব বেশি জরুরি ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলবো, আমিন আমান পিয়াল অনেক এই কাজগুলো, মানে হি শুড কিপ আপ দিস টাইপস অফ গুড ওয়ার্ক রাদার দেন ধরেন যে, মানে আমি তো বলেছি যে আজকে আমি অন্ধকার দিকগুলো বা খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করবো না, আমি খুবই পজিটিভ থাকতে চাই প্রত্যেকটা মানুষ সম্পর্কেই, এবং আমি মনে করি যে শত্রুতাই বাড়াবে। বরঞ্চ এই কাজগুলো করলে, এবং আপনারাও নিশ্চয়ই তার সুস্বাস্থ্য, তার জীবনটা যাতে একটা শৃঙ্খলার মধ্যে থাকে সেই ব্যাপারে আপনারা যারা যোগাযোগ আছে তারা নিশ্চয়ই সচেষ্ট হবেন। আমি চাই যে তিনি ভালো থাকুক, দীর্ঘদিন বেঁচে থাকুক, দীর্ঘদিন মুক্তিযুদ্ধের কথা বলুক, লিখুক, হ্যাঁ রাজকন্যা তার বাবাকে দীর্ঘ সময় পাক, এই দোয়াই ভালোবাসা, এই 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 কামনাটা থাকবে আমার। আমিও তো পিতা একজন, না আমিও তো পিতা। জি, আবার একটা আমি দুজনের মধ্যে একটা বিষয় দেখেছি, আপনিও জানেন যে পিয়াল ভাইয়ের সাথে আমার যোগাযোগ আছে, পিয়াল ভাইও জানেন যে আপনার সাথে আমার যোগাযোগ আছে, এটা নিয়ে কিন্তু আপনাদের কারো কোনো অভিযোগ নেই, এটা আমার খুব ভালো লেগেছে। আমি তো আপনি আজকে যাই না অন্যরা কে কি এক্সপেক্ট করেছে, হয়তো অনেকে এক্সপেক্ট করেই নাই আমি এইভাবে কথা বলবো আমির রহমান পিয়ালকে নিয়ে, অনেকে ভেবেছে আমি খুবই অ্যাগ্রেসিভ হব। আমি আসলে এই ক্যারেক্টারের লোকই না, হ্যাঁ অনেক সময় মুডের উপরে ডিপেন্ড করবে, অনেক সময় আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি যাতে ঝামেলা কম হয়। তবে আমি খুব পজিটিভ একজন মানুষ, আমি খুবই অপটিমিস্ট একজন মানুষ, আমি খুবই ক্যাচাল অপ্রিয় মানুষ, ক্যাচাল আমি অপছন্দ করি, ঝামেলা আমি অপছন্দ করি। আমি চেষ্টা করি মানুষকে তার যথাযথ শ্রদ্ধাটা দেওয়ার জন্য, ভালো বলার জন্য, এটা আমি চেষ্টা করি। আমার তো অনেক অনেক দোষ আপনি পাবেন, আমার অসংখ্য দোষ আছে, আমি তো হিউম্যান বিং, সুতরাং আপনার তো দোষ থাকবে। সো ওগুলো ছাপিয়ে আমি মনে করি যে দোষে গুণে মানুষ, তো আমি সবার ভালো চাই, ভালো কামনা করি। আর অসংখ্য ধন্যবাদ নিঝুম ভাই আপনাকে। আমার দর্শক শ্রোতা যারা এতক্ষণ ধরে দেখলেন এবং যারা ভবিষ্যতে দেখবেন, আমি আশা করি আপনাদের মধ্যে অনেকগুলো প্রশ্নের জবাব এই লাইভের মাধ্যমে নিঝুম ভাই দিয়েছেন, এবং অনেক কি বলবো এটাকে, অনেক খুব বেশি মানে কি বলে এই শব্দটাকে, অর্থাৎ মানে যে বিষয়গুলো নিয়ে কনস্পিরেন্সি আছে বা যে বিষয়গুলো উঠে আসে নাই কখনো, আমিও আসলে ভাবিনি সত্যি সত্যি যে নিঝুম ভাই নিজেই এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তার মধ্যে বিশেষ করে আমাদের পিয়াল ভাইকে নিয়ে। তারপরে এই আমার উদ্দেশ্য ছিল আসলে আজকে এই প্রথম যে ভিডিওটা আপনারা দেখলেন লাইভের শুরুতে, সেই ভিডিওটা নিয়ে কথা বলার, এবং শেষে যে আপুকে নিয়ে যে ভিডিওটা, মানে যে আপনি যে ভিডিওটা করলেন ওটা নিয়ে যে আমরা যে পিয়াল ভাই সরি নিঝুম ভাই যে কথা বলেন সেটি নিয়ে আসলে উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে আসলে অনেক কিছুই উঠে এসেছে। আপনারা এতক্ষণ যারা ধৈর্য ধরে শুনলেন তারা আপনারা একটু এখানে একটু লাইভে একটু মন্তব্য করে একটু নিঝুম ভাইকে একটু অনুরোধ করে যান যেন উনি একটু সুন্দর করে সময় দিতে পারেন। এবং দর্শক শ্রোতা বন্ধুরা যারা তুমি করেই বলি, তোমরা যারা জেনজি আছো, তোমাদের জন্য আমি আর নিঝুম ভাই একটি প্রোগ্রাম নিয়ে আসছি খুব শীঘ্রই, এটির নাম হচ্ছে 60 মিনিটস উইথ জেনজি। এবং সেখানে আজকে আসলে এই যে তানিয়া সুলতানা আপু যেই প্রশ্নটি যেইভাবে এসছেন, আমি বলবো যে ওনার এই প্রশ্নটি অনেকটা জেনজি স্টাইলে ছিল। এরকম প্রশ্ন যাদের রয়েছে, এরকম কথা, এরকম
বক্তব্য বা অভিযোগ যাদের রয়েছে তারা তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। মন্তব্যের ঘরে আমি ডিটেল দিয়ে দিচ্ছি কোথায় কিভাবে তোমরা ইমেল করবে, এবং সেটি তোমাদের এই প্রশ্নগুলো সরাসরি জবাব দেবেন আমাদের নিজুম ভাই, এবং এটির সঞ্চালনাও করব আমি। আশা করছি নিজুম ভাই এই বিষয়ে খুব দ্রুতই একটি ভিডিও ওনার ফেসবুক এবং ইউটিউবে প্রকাশ করবেন, এবং আমরা খুব দ্রুতই এটি নিয়ে আসবো। এবং নিজুম ভাই আমাকে যেটি বলেছেন সেটি হচ্ছে আমরা সকল প্রশ্নের জবাব দেবো। নিজুম ভাই যদি আপনি কিছু বলতেন শেষ। হ্যাঁ, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা এই ছোট বাচ্চারা আছে, আমি তাদেরকে বাচ্চাই বলবো, আমাদের কাছে তো ওরা ছোট ভাইদের মতো। এত ইউনিভার্সিটি স্কুল কলেজের একটা জেনারেশন আমাদের এগেনস্টে তারা কথা বলেছে। হ্যাঁ, মানে যারা ধরেন একেবারে জামাত শিবির যারা আছে এরা তো ধরেন একেবারে ব্রেন ওয়াশড। এমনকি শিবিরেরও তো ছোট বাচ্চা ছেলেপেলে রিক্রুটেড আছে। তাদেরকেও বলবো যে তোমরা যারা আসল স্টোরিটা জানতে না, অনেকভাবে ভুল করেছো, শিবিরে ঢুকেছো, জামাত শিবির এগুলোতে ঢুকেছো। অনেক যারা আছে জামাত শিবির না কিন্তু রাস্তায় নেমেছে, স্কুল কলেজের এই আওয়ামী লীগের বিরুদ্ধে গেছো, মনে করেছো আমাদেরকে নানান রকম ভাবে। তাদের অসংখ্য প্রশ্ন রয়েছে, অনেক কিছু প্রশ্ন রয়েছে, ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে। আমি বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করি যে আমি এইভাবে অ্যাপ্রিসিয়েট করি যারা রাস্তায় নেমেছে তারা তো এটা মনে করে নেমেছে যে মানে যারা ধরেন কোন ষড়যন্ত্র, মানে যারা এটার পেছনে মাস্টার মাইন্ড তাদের কথা আলাদা। যারা একদম সাধারণ নিরীহ ছাত্র যারা আছে, কোনোদিন রাজনীতি করে নাই কিন্তু নেমেছে মনে করেছে যে আমরা খারাপ, সেই অর্থে তারা তো এইটা চিন্তা করে নেমেছে, রাজনৈতিক সচেতন হতে চেয়েছে। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং এই মানুষগুলোই আমাদের সম্পদ। এই জেনজিদের মধ্য থেকে একদিন দেখা যাবে যে আওয়ামী লীগেরই বড় কোনো লিডার হয়েছে, বা তার ভুল বুঝতে পেরে এমপি হয়েছে, সেই দেশের কাজ করছে আওয়ামী লীগের হয়ে। এমপিও তার হতে হয় নাই, বা এমনও কথা যে মন্ত্রীও তার হতে হয় নাই, সে আওয়ামী লীগের পক্ষে হয়েই সে আমরা বলি যে ভুলের কাফারা দেওয়া। সে হয়তো এমনও দিন আসবে সে বলবে যে আমি আমার একটা ভুল করে ফেলেছি, আমি সেটার কাফারা দিতে চাই। একটা ইংলিশ সিরিয়াল দেখতাম, মনে পড়ে গেল, মাই নেম ইজ আর্ল। মিস্টার আর্ল অনেক ভুল করে তার জীবনে, সে হঠাৎ করে সিদ্ধান্ত নেয় তার সমস্ত ভুলগুলোকে সে শুদ্ধ করবে। তো সে যাদের সাথে লাইফে অপরাধ করেছে, কষ্ট দিয়েছে, তাদের প্রত্যেকের কাছে গিয়ে সে বলে যে আমি, মানে এক একটা পর্ব এরকম হয় আর কি, তার এক একটা ভুলের ঘটনা, মানে হঠাৎ করে সে সিদ্ধান্ত নেয় সে সবকিছু আনডু করবে। বুঝতে পারছেন? সো এমনও হতে পারে যে এই জেনজিরা একদিন আমাদের পক্ষে দাঁড়াবে। আছে তো, মানে এই জেনজিরা কেন, অসংখ্য জেনজিরা আমাদের দলে আছে না? আমাদের দলে তো তরুণরা আছে, আমাদের দলে জেনজিরা আছে না? ছাত্রলীগের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা আছে না? সো আমাদের দলেও তো জেনজিরা আছে, এবং যারা আমাদের বিরুদ্ধে গেছে তাদের অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানার আছে, আমাকে গালি দেওয়ার আছে। তারা আমাকে গালি দিতেও অনেকে চায়, সেই গালিটা দিতেও আসুক। আমি তার গালিটা মাথা পেতে নিয়ে তার সাথে দু কথা বলবো, যে আমি এটা বলবো যে তুমি আরাম পেয়েছো, অ্যাটলিস্ট তোমার আজকে রাত্রে তো একটা ভালো ঘুম হবে, আমি তো তোমার একটা ভালো ঘুমের ব্যবস্থা করে দিলাম। তো সেটাই না হোক, আর কিছু করতে তো পারলাম না জীবনে। আমাকে গালি দিয়ে তুমি, ওই যে হেলাল হাফিজের একটা কবিতা আছে, আমারে দুঃখ দিয়া তুমি কত বেশি সুখী হইলা, একদিন আইসা কইয়া যাইও। তো আমারে গালি দিয়া তুমি কতটুকু ঘুমাইতে পারলা, এইটা আমি জানতে চাই। বুঝেন নাই ব্যাপারটা? সো এই আর কি ঘটনা। জি, অসংখ্য ধন্যবাদ নিজুম ভাই। আপনাকে আর রাখবো না, কারণ আমি জানি আর অল্প কিছু সময় পরে আপনি একটি দীর্ঘ ফ্লাইট যাত্রায় যাবেন। এবং আপনার মেলবোর্নেই আমার ট্রানজিট আছে 9 ঘন্টা, সিঙ্গাপুরে আছে 2 ঘন্টা, মানে লং ওয়ে টু গো। আর আমার এই আগামী 18 দিনে যে আমি 4টা দেশ ভ্রমণ করব, এবং অনেক জায়গাতে, ওই 4টা দেশের বিভিন্ন সিটিজ, অনেক জায়গাতে অনেক প্রোগ্রাম, অনেক বক্তৃতা, অনেক কথা। সো লং ওয়ে টু গো। আমি আপনাকে অনুরোধ করবো যে সেখানেও আপনি এই 60 মিনিটস উইথ জেনজির ব্যাপারটা যদি পারেন তাহলে একটু বলবেন। আমি যখনই সুযোগ পাবো যে বসে যাবো। আমার চার্জও চলে গেছে, চার্জ প্রায় শেষ, 5%।